নমস্কার, আমি প্রশান্ত। ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আসলে গতকাল আমরা শো করতে পারিনি, পোস্ট ম্যাচ শোটা। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা করে উঠতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার জন্যে আজকে এই লাইভে এই ভিডিওটা করা বেসিক্যালি। তো আজকে কালকে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব, যে ইস্টবেঙ্গল কী ফুটবল খেললো মোহামেডানের সঙ্গে। এবং সেখানে আমি যে ক্যাপশনটা দিয়েছি তার থেকে আপনারা বুঝে যেতে পারবেন, বিধ্বংসী লাল হলুদ ঝড়ে বিধ্বস্ত সাদা কালো শিবির। এটা হচ্ছে আমার আজকের ক্যাপশন এই ভিডিওর বলতে পারেন। তো এখন যদি আমি মূল বিষয়ে আসি, যে কালকে যে খেলাটা হলো সেটা কেমন খেলা হলো, ইস্টবেঙ্গল কী ফুটবল খেলেছে, সেটা আপনারা মোটামুটি আমার ক্যাপশন দেখেই বুঝে গেছেন যে খেলাটা কী ধরনের খেলা হয়েছে। এটা কালকে একতরফা খেলা হয়েছে। কালকে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সাদা কালো শিবির, মোহামেডান স্পোর্টিং। এবং ভীষণ রকমভাবে এক পেশে খেলা হয়েছে। আমি জানি না এই আইএসএলে এখনও পর্যন্ত এতটা আধিপত্য নিয়ে কোনো টিম খেলতে পেরেছে কি না। এবং তার ফলস্বরূপ আমরা 7-0 গোলে জয়লাভ করি এবং ইস্টবেঙ্গল একটা নতুন রেকর্ড সৃষ্টি করলো, যেটা এফসি গোয়ার সঙ্গে জয়েন্টলি আমরা আইএসএলের হায়েস্ট গোল করা টিম, যারা নাকি হায়েস্ট গোল করে জিতেছে। এটা ইস্টবেঙ্গলের যে ঐতিহ্য বা যে রেকর্ড, তাতে একটা নতুন পালক সংযোজন হলো বলতে পারেন। তো ইস্টবেঙ্গল গত 5-6 বছর ধরেই খেলছে এবং এই যে একটা পালক যোগ হলো, তার জন্য আমরা ইস্টবেঙ্গল প্রেমী হিসাবে কিন্তু খুব গর্বিত বোধ করছি কালকের যে ফুটবলটা ইস্টবেঙ্গল উপহার দিয়েছে। এখন অনেকেই বলতে পারে যে কালকে যে টিমের সঙ্গে খেলা হয়েছে সেটা খুব কমজোরি টিম, সেখানে কোনো বিদেশি নেই, তার উপরে তারা 10 জনও হয়ে গেছিলো 30 মিনিটের পরে। তো এমন একটা টিমের এগেনস্টে এত গোলে না জেতাটাই মানে অস্বাভাবিক ব্যাপার। তো এখানে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের সকলকে, সেটা হচ্ছে, দেখুন, মোহামেডান স্পোর্টিং কে ইস্টবেঙ্গল 7 গোল দিয়েছে বলে এমন না যে মোহামেডান স্পোর্টিংটা খুব খারাপ টিমে পরিণত হয়ে গেছে বা খারাপ টিম ছিল। আপনারা যদি মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে অন্যান্য যে টিম খেলেছে আইএসএলে তাদের একটু পরিসংখ্যাটা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে খুব একটা কিন্তু খারাপ ফুটবল মোহামেডান স্পোর্টিং খেলেনি। যেমন কয়েকটা উদাহরণস্বরূপ বলছি, মোহামেডান স্পোর্টিং জামশেদপুরের সঙ্গে 1-0 গোলে পরাজিত হয়েছে, বেঙ্গালুরু এফসির সঙ্গে 2-1 গোলে পরাজিত হয়েছে, এবং সেখানে কিন্তু খুব ভালো ফুটবল উপহার দিয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের এই ডোমেস্টিক ফুটবলাররা। হ্যাঁ, বলতে পারেন মোহনবাগানের এগেনস্টে 5-1 গোলে হেরে গেছে, কিন্তু সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং প্রথম গোলটা করে। 1 গোল খাওয়ার পর মোহনবাগান কিন্তু 5 গোল দেয়। তার এরপরে মনে হয় ইন্টারকাশির সঙ্গে 2-0 গোলে হেরেছে, এরকম কিছু একটা আছে। মানে বিশাল খারাপ রেকর্ড কিছু নেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের 7-0 জেতাটাকে যদি কেউ খাটো করে দেখার চেষ্টা করে, আমি বলবো সেটা বৃথা চেষ্টা মাত্র। কারণ আইএসএলে খেলছে এবং অন্যান্য টিমের সঙ্গে ভালো ফুটবল খেলেছে, ইস্টবেঙ্গলের সঙ্গে খেলতে পারেনি বলে যে এই সব অজুহাতগুলো উঠে আসবে, এটা কিন্তু কখনোই মানা যায় না। যেমন বিদেশি নেই, তারপরে 10 জনে খেলেছে। দেখুন, 10 জনে খেলা, এটা খেলার অঙ্গ। লাল কার্ড দেখাটা খেলার অঙ্গ। গত বছরও আইএসএল ম্যাচে কিন্তু আমরা মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রে দুটো লাল কার্ড দেখে 9 জনে খেলেছিলাম এবং সেই ম্যাচ কিন্তু আমরা ড্র করে ফিরেছিলাম। তো সেক্ষেত্রে এই লাল কার্ড বা হলুদ কার্ড এটা খেলার একটা অঙ্গ, এবং সেখানে অনেক বিতর্ক থাকে যে সেটা হয়তো ঠিক হয়নি দেখানো বা যা কিছু। কিন্তু গতকাল আমাদের রেফারি ক্রিস্টাল জনের যা ডিসিশান ছিল প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন বলছি ইস্টবেঙ্গল 3টে পেনাল্টি পেয়েছে, 3টে পেনাল্টির ক্ষেত্রে বা যেটা হলুদ কার্ড দেখিয়েছে, ডবল ইয়েলো হয়ে রেড হয়েছে, তাতে আমার কখনোই মনে হয়নি যে কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে। প্রত্যেকটাই জেনুইন ছিল, পেনাল্টিগুলো যেমন জেনুইন ছিল, হলুদ কার্ডও জেনুইন ছিল, এবং দুটো হলুদ কার্ড হয়ে লাল কার্ড দেখেছে, এবং এটা খেলার অঙ্গ। তো এটা নিয়ে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু কালকে ইস্টবেঙ্গলের প্লেয়াররা মাঠের তাণ্ডব চালিয়ে, বলতে পারেন টর্নেডো, একটা লাল হলুদ টর্নেডো নাকি যেন কালকে বয়ে গেছে এই সল্টলেক স্টেডিয়ামের ওপর দিয়ে, এবং সেই টর্নেডোর খপ্পরে পড়ে সাদা কালো শিবির তছনছ হয়ে গেছে। তো এখন কালকের যে খেলাটা, এটা এক পেশে খেলা হয়েছে বলছি। আমি যা দেখলাম তাতে করে যে টোটাল ম্যাচটা
তার 47% খেলা হয়েছে মোহামেডানের পেনাল্টি বক্সের আশেপাশে, 41% খেলা হয়েছে মাঝ মাঠে, আর বাদবাকি যেইটুকুনি হয়েছে সেটা ইস্টবেঙ্গলের দিকে কিছুটা ছিল। এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার প্রস্তুকান সিং গিলকে কিন্তু কোনো সেই রকমভাবে কোনো কঠিন অ্যাটাকের মুখে পড়তে হয়নি, এক্সেপ্ট শেষের দিকে একখানা বল পেয়ে গেছিলো, সেখান থেকে শট মেরেছিল, কিন্তু সেটা প্রস্তুকান গোল মানে আয়ত্তের মধ্যেই ছিল এবং সে সেটাকে সেভ করে আর কি। তো ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটার কথা বলেন তাহলে আমাদের গোলকিপারকে সেইভাবে কোনো বলই ধরতে হয়নি, এবং ম্যাক্সিমাম টাইমটাই বলটা ছিল মোহামেডান স্পোর্টিংয়ের পেনাল্টি বক্সের আশেপাশে, এবং আমাদের যে ডিফেন্ডাররা তারা কিন্তু মানে মাঝ বরাবর, মানে সেন্ট্রাল লাইনের মাঝ বরাবর এসে কিন্তু দাঁড়িয়েছিল। তো এর থেকে বোঝা যায় যে ফুটবলটা এক পেশে হয়েছে এবং ইস্টবেঙ্গল ডমিনেটিং ফুটবল খেলেছে। এখন কালকের ম্যাচটা দেখে আমি কিন্তু পার্টিকুলারলি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিলাম, বিরক্ত ইন দ্য সেন্স গোল মিসের বহর দেখে, যেভাবে গোল মিস করেছে। বিশেষ করে এডমুন ফার্স্ট হাফে 4টে ওপেন নেট মিস করেছে, এবং আমাদের যে স্ট্রাইকার ইউসেফ এজেজারি 2টো ওপেন নেট মিস করেছে। মানে ফার্স্ট হাফেই বলতে গেলে আমরা 6টা মিস করেছি, সেকেন্ড হাফে আরও আমি বলবো আরও, হ্যাঁ 2টো তো মিস হয়েছে, একটা ডেভিড সেটা ক্ষমার অযোগ্য মিস, এছাড়াও ইজেজারি 1-2টো মিস করেছে সেকেন্ড হাফে। এবার ডেভিড প্রসঙ্গে একটু আসি। ডেভিডকে নিয়ে আমরা কিন্তু অনেকেই খুব ডেভিডের ফরে কথা বলি যে প্লেয়ারটাকে চান্স দেওয়া হচ্ছে না, বসিয়ে বসিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু আমার যেন কোথায় মনে হচ্ছে যে ডেভিড অনলি স্ট্রাইকার হিসাবে ইস্টবেঙ্গলে সফলতা পাবে না, এটা আপনারা লিখে দিন। ডেভিডকে যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু ডবল স্ট্রাইকারে আমাদের কোচকে খেলাতে হবে, যেটা আমার এতদিন এই 1.5 বছর ধরে আমি কোচকে দেখে যেটা মনে করেছি, আমাদের কোচ ডবল স্ট্রাইকারে খেলবে না, উনি 4-4-2 ফর্মেশনে একদমই বিশ্বাসী নন। কালকে ইস্টবেঙ্গল যে ফর্মেশনে খেললো, যদিও 4-3-3 ফর্মেশনে উনি টিম নামিয়েছিলেন, কিন্তু যেটা আমরা অনেকেই কটাক্ষ করেছি বা অনেকেই বিষ্ণুর লেফট ব্যাকে খেলা নিয়ে অনেক কথা বলেছি, আদতে দেখতে গেলে উনি কিন্তু খেলেছেন 3-4-3 ফর্মেশনে। মানে বিষ্ণুকে কিন্তু উনি মানে ওপরের দিকে তুলে দিয়েছেন, 3জন ডিফেন্ডার রাকিব, জিকসান সিং এবং আনোয়ার, এবং মাঝমাঠে 4জন এবং আপ ফ্রন্টে 3জন, 3-4-3, যেটা আমি এর আগের দিনও বলেছিলাম যে উনি কিন্তু বসুন্ধরাতে এই দুটো ফর্মেশনে খেলতেন, একটা 4-3-3 আর একটা 3-4-3। তো এই ফর্মেশনে খেলে কিন্তু কালকে ইস্টবেঙ্গল জয়ের স্বরনীতি ফিরেছে। তাই বলে এই একই ফর্মেশন যে অন্য টিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা সফল হবে সেটা কিন্তু আমি একবারই বলছি না। ওনার এই যে ফর্মেশন, এটা কিন্তু টিম দেখে ওনাকে ঠিক করতে হবে যে উনি কোন ফর্মেশনে খেলবে। এটা যদি উনি বেঙ্গালুরুর এগেনস্টে অ্যাটেম্প করতে যান, ফেলিওর হবেন। এটা যদি উনি মুম্বাই এফসির এগেনস্টে অ্যাটেম্প করতে যান, ফেলিওর হবে, আমি এখনই বলে দিচ্ছি। তো টিম দেখে ওনাকে এই ফর্মেশনটা দেখতে হবে, বাঁচতে হবে, সেটা হলো 1 নম্বর কথা। এবং কালকে ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে, মোটামুটি সব কটা প্লেয়ারই তাদের মানে যা তাদেরকে যেভাবে খেলতে বলা হয়েছিল, মানে বা আমরা পুরনো ইস্টবেঙ্গলকে যেভাবে দেখে এসছি, আমার মনে হলো ইস্টবেঙ্গল যেন সেই ছন্দে ফিরে পেয়েছে। এখন এটা 7:30 খেলা হওয়াতে হলো কি না এটা নিয়ে কিন্তু বিতর্ক থাকবে। তবে আমি এখনও মনে করি আমাদের কোচ গতকাল ম্যাচের পরেও একই কথা বলেছেন যে 7:30 খেলা দিলে ইস্টবেঙ্গল ভালো খেলা খেলে, 5টা খেলা দিলে খেলতে পারে না। আমি এখনও মনে করি এটা কিন্তু একটা প্রফেশনাল কোচের কোনো দিন অজুহাত হতে পারে না। প্রফেশনাল কোচ তার টিমকে এমনভাবে রেডি করবে সে সব রকম পরিবেশে খেলতে দক্ষ। এখন ধরুন এএফসি কাপ খেলতে গিয়ে যদি চীনে খেলতে যায়, সেখানে যা তাপমাত্রা -4, 5, 6, হ্যাঁ, তো সেই তাপমাত্রায় তাকে খেলতে হবে। অতএব সময় খেলা হলে ভালো খেলতে পারবো না ইন্ডিয়ান ওয়েদারে, 7:30 খেলা হলে আমি খেলতে পারবো, এই অজুহাত দেওয়াটা একটা বালখিল্যের সমান আমি মনে করি। এবং বাল্য সুভাব, একটা বাচ্চা সুভাব একটা কথাবার্তা আমার কাছে মনে হয় এটা। কারণ এখানে অনেক 14টা টিম খেলছে, কোনো টিমের কোচকে আমি এই অজুহাত দিতে শুনিনি। অতএব আমার মতে কোচের এই মানে
কমেন্টসটা আমার ঠিক ভালো লাগেনি। এবার আমি যদি ইস্টবেঙ্গল প্লেয়ারদের কথায় আসি, কে কেমন খেললো, তাহলে আমি সবার আগে বলবো আমাদের আনোয়ার আলীর কথা। অসাধারণ ফুটবল খেলেছে, 2টো গোল করেছে এবং একটা অসাধারণ বল বাড়িয়েছে, যেটা থেকে নন্দা তার লাস্ট গোলটা করলো। এবং অ্যাজ পার সোফা স্কোর, প্রত্যেকটা ম্যাচের পর আমি দেখি সোফা স্কোর, তাতে কিন্তু আনোয়ার আলীকে 10-এ 10 দেওয়া হয়েছে। এরপরে আমি যে ফুটবলারের কথা বলবো, 2-3টে প্লেয়ারের কথা। বিষ্ণু অসাধারণ ফুটবল খেলেছে। তারপর ধরুন রশিদ সারা মাঠ জুড়ে খেলেছে। মিগুয়েল অসাধারণ ফুটবল খেলেছে, তার জন্য আমরা 2টো পেনাল্টি পেয়েছি। ক্রেসপো ভালো ফুটবল খেলেছে। নন্দা পরে নেমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং আমি মনে করি আমার খেলা দেখতে দেখতে যেইটুকুনি বিরক্ত আমি বোধ করছিলাম যে গোল মিসের বহর দেখে, নন্দার গোল দেখে কিন্তু আমি সব ভুলে গেছি। কালকের কালকের বেস্ট গোল, বেস্ট মুভ, এবং আমরা যেন সেই পুরনো নন্দাকে ফিরে পেলাম। আমি এর আগেও বলছিলাম যে আমরা মনে হয় নন্দাকে নিয়ে একটু বেশি বিদ্রূপ করছি, কেন ওর পায়ে বল পড়লেই যেন একটা রেড়ে রেড়ে শব্দ উঠে আসছে গ্যালারি থেকে। এর আগেও আমি এই কথা বলেছিলাম। সুদীপ দাও কিন্তু অনেকবার বলেছে নন্দাকে প্রথম থেকে ইউজ করা উচিত, এবং আমি কালকে দেখলাম সুদীপদা কিন্তু খুবই মানে মানে খুবই হ্যাপি কালকে নন্দার গোলটা দেখে। এবং সুদীপদার হয়তো তার বেস্ট যে প্লেয়ারটা গোল করাতে হয়তো সুদীপদাও অনেকটা মানে আনন্দ পেয়েছে কালকে। আমি একটা ভিডিও আপনাদের শেয়ার করব, তাতে আপনারা বুঝতে পারবেন যে সুদীপদা কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন এই নন্দার গোলটা দেখে। তো সত্যি চোখ জুড়ানো গোল, এবং এই সব গোল দেখার জন্যেই মনে হয় আমরা মাঠে যাই, এত দূর দূরান্ত থেকে এত কষ্ট করে আমরা যে মাঠে যাই, আমার মনে হয় এই ধরনের গোল দেখার জন্যই আমরা যাই। তো এছাড়া আমি যদি বলি এডমুন্ডের খেলা আমার খুবই বাজে লেগেছে। হতে পারে, দেখুন এডমুন্ড ইজ এ ভেরি গুড প্লেয়ার এবং আমি মনে করি এই বছরে আমাদের অন্যতম ভালো রিক্রুট, কিন্তু কোনো কোনো দিন কোনো একটা প্লেয়ারের খারাপ দিন যেতেই পারে। সেটা মনে হয় গতকাল এই আমাদের এডমুন্ডের সঙ্গে সেটাই হয়েছে। কেন এডমুন্ড কালকে যেভাবে গোল মিস করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে চোখে না দেখলে মানে বিশ্বাস করা যায় না। অন্তত 4টে ওপেন নেট মিস করেছে এডমুন্ড ফার্স্ট হাফ, এবং অহেতুক বায়ে বল রেখে ড্রিবল করে অনেক ভালো ভালো অ্যাটাক নষ্ট করেছে, যেটা আমার খুব মানে বিরক্ত বোধ হচ্ছিলাম আমি। এবং আমার মনে হয় এই এডমুন্ডকে আরও আগে তুলে নেওয়া উচিত ছিল, তাহলে তার জায়গায় যাকে নামানো হলো সেটাও আমি মনে করি কোচের ভুল ডিসিশন। সেখানে এডমুন্ডের জায়গায় আমি মনে করি ডেভিডকে নামানো উচিত ছিল, এবং ডেভিডকে যদি আমাদের স্ট্রাইকারের সঙ্গে জুড়ে দেওয়া যেত, আমি মনে করি হয় ডেভিড গোল করতো, না হলে আমাদের স্ট্রাইকার গোল করতো। কেন যখনই 2টো প্লেয়ার ওপরে থাকবে আমাদের ওদের পেনাল্টি বক্সে আমাদের প্লেয়ারের সংখ্যা বেড়ে যাবে, সেখানে কিন্তু গোল আসতে বাধ্য। তো এটাও আমার খুব মানে মানে আই এম নট হ্যাপি বলতে পারেন, যে কালকে যে চেঞ্জগুলো করেছে, বিশেষ করে এডমুন্ডের জায়গায় মহেশকে নেমেছে, সেখানে আমার মতে ডেভিডকে নামানো উচিত ছিল। তো ওভারঅল যদি দেখতে চান ইস্টবেঙ্গল, আমরা এর আগের দিন আমাদের শোতে বলেছিলাম যে এই মোহামেডান ম্যাচে কিন্তু অনেক কিছু মানে জবাব দেওয়ার আছে। মানে অনেকের কাছে এটা জবাব দেওয়া না, কিন্তু আমি মনে করি জবাব দেওয়ার ছিল। সেটা হচ্ছে যে যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলতে পারে, এবং ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে, নাম্বার 1। নাম্বার 2, 5টা আর 7:30 যে একটা ছিল, যে 5টা হলে টিম ভালো খেলতে পারছে না, তো এটাও একটা ছিল যে 7:30 খেলা, দেখি টিম কত ভালো খেলে। সেটাও কিন্তু অনেকাংশে সত্যি, কিন্তু যদিও আমার কাছে এটা কোনো কারণ না। 7:30 বলে ভালো খেলবে, 5টা বলে ভালো খেলবে না, এটা কোনো ভালো টিমের জন্যে বা চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু এগুলো কোনো দিন মানে হতে পারে না, এটা কোনো দিন। তো অনেক কিছুই জবাব দেওয়ার ছিল, এবং আমি মনে করি যে সেইভাবেই জবাবটা দিয়েছে। এবং আমার যেটা ভালো লাগলো যে ইস্টবেঙ্গল কিন্তু এখন গোল ডিফারেন্সে 1 নম্বর টিম, 12টা গোলে এগিয়ে আছে। গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের 12, যেটা 1 নম্বর। তো এটা কিন্তু আমি মনে করি ইস্টবেঙ্গলকে অন্যান্য টিমের তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে রাখলো এই লিগ টেবিলে। এখন আগামী দিনে ইস্টবেঙ্গল কী পারফরমেন্স করে তার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, এবং এই আগামী দিনে ভালো পারফরমেন্স করতে হলে আমি যেটা মনে করি,
টিমের তো ভালো খেলতেই হবে, তার সঙ্গে আমি যেটা মনে করি আমাদের যেটা দরকার, যেটা আমি মনে করছি এখনও ল্যাকিং, সেটা হচ্ছে যে পরিবেশ। পরিবেশটা আমি মনে করছি কিন্তু সেই মসৃণ না, মানে একটা টিমের ভালো পারফরমেন্সের জন্যে যে পরিবেশটা দরকার, আমার মনে হয় সেই পরিবেশটা ইস্টবেঙ্গলে এখন নেই। এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব একদিন নতুন শোতে এসে, অবশ্যই এটা নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি এটা করার প্রয়োজন আছে। তো এটা আমার কাছে সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কিন্তু এই ইস্টবেঙ্গলের ভালো খেলার পেছনে যে পরিবেশটা দরকার সেটা একটু বজায় রাখুন এবং সেটাকে ভালো পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুন। সেটা আমাদের দলের জন্যে মঙ্গল, আমাদের টিমের জন্যে মঙ্গল, আমাদের ক্লাবের জন্যে মঙ্গল। তো আশা করি এটা নিয়ে এখনও আমাদের অনেক দিন পরে আবার ম্যাচ, প্রায় 18-19 দিন পর মনে হয় ম্যাচ। তার জন্য হয়তো 6 দিনের একটা ছুটি ঘোষণা করেছেন আমাদের কোচ। 6 দিন পরে আমাদের আবার নেক্সট যে রাউন্ড আছে, এখন ফিফার উইন্ডো একটা ব্রেক দিয়েছে। তো এরপরে কিন্তু আমি মনে করি ইস্টবেঙ্গল টিম যেমন অনেকটা শক্তি বাড়িয়ে আসবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য টিমও শক্তি বাড়িয়ে আসবে এবং আমাদের কিন্তু এই সেকেন্ড যে পর্যায়ের খেলাটা হবে সেখানে কিন্তু টাফ ম্যাচ আছে অনেকগুলো এবং সেই টাফ ম্যাচ যদি আমরা জিততে না পারি তাহলে কিন্তু আমরা আইএসএলে ভালো জায়গা শেষ করতে পারবো না। আমি এখনও বলছি যে দেখুন, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সব টিমই দেখে, কিন্তু সব টিম চ্যাম্পিয়ন হতে পারে না। কিন্তু যদি আপনি একটা ভালো জায়গা শেষ করেন, সেখানে কিন্তু ভালো নোটে যদি শেষ করেন তাহলে কিন্তু মোটামুটি একটা মানে দর্শকদের মনেও একটা মানে একটা কনফিডেন্স চলে আসে যে নেক্সট ইয়ার আমরা আরও ভালো করব। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে এই যে রেস্ট পেলো এটাকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আমাদের যেখানে যেখানে ফাঁক ফোকর আছে সেটাকে মিটিয়ে নিতে হবে। তো আমার বক্তব্য আমি রাখলাম, মোটামুটি আরও বক্তব্য রাখবো এরপরে। আমাদের যে আরও কিছু গেস্ট আছেন, যেমন এরপরে সুদীপদার বক্তব্য আমি একটু শুনে নেব যে কালকের ম্যাচ নিয়ে সুদীপদা তার কী বক্তব্য রাখলেন। জয় ইস্ট বেঙ্গল। আবার আমরা মোহনবাগান ম্যাচে আবার জয়ের স্মরণে ফিরলাম। যদিও অপেক্ষাকৃত দুর্বল দল মোহনবাগান স্পোর্টিং, তাও এই জয়টা ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস কোনো জায়গায় না কোনো জায়গায় আগামী দিনগুলোতে বাড়বে। 7 গোল দিয়ে 7 গোল যে 7টি গোল করেছে তাতে ফুটবলারদের কনফিডেন্সটা মনে হয় আগের থেকে বেটার জায়গায় আসবে। আর এই আজকের দিনে যে কিছু স্কোরশিটে এমন কিছু ছেলে আছে, যেমন বিষ্ণু গোল পেল, নন্দকুমার অসাধারণ একটি গোল করলো, যেতে ওর কনফিডেন্সটা অনেকটাই হাই থাকবে। পেছন থেকে আমাদের স্টপার আনোয়ার আলী গোল করলো, সেটা খুব ভালো দিক। এই যে অনেকগুলো প্লেয়ার একসঙ্গে গোল পাওয়াটা কোথাও না কোথাও টিমকে আত্মবিশ্বাস যোগাবে, প্লাস টিমের ভবিষ্যতে মানে গোল করার লোকের যে কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল শুধুমাত্র ইজিজারি আর আমাদের মনে হয় সম্ভবত লালুন্ডিকা ও গোল করেছিল, আর আমাদের ব্রাজিলিয়ান মিগুয়েল গোল করেছে, এরাই গোল পাচ্ছিল। সেই জায়গা থেকে আরও নতুন কিছু নাম জুড়ল, যেটা একটা ভালো দিক। আর খেলার সেরকম কিছু বলার নেই, অপোনেন্ট টিম 10 জন হয়ে গেছিলো, ডমিনেট করার কথা ছিল, ইস্টবেঙ্গল ডমিনেটই করেছে। ডিফেন্স লাইন আজকে ক্লিন শিট রাখতে পেরেছে, সেটাও ডিফেন্স লাইনের একটা গোলকিপারের একটা কনফিডেন্স, কোনো না কোনো জায়গায় গোলকিপার আর ডিফেন্স লাইন কনফিডেন্স পাবে। আগামী ম্যাচ আমাদের চেন্নাইয়ের সঙ্গে আছে, তাতে ভালো খেলতে সাহায্য করবে। ওটা অ্যাওয়ে ম্যাচ আছে, আমাদের কিন্তু খুব ভালো করে খেলতে হবে। যদিও অনেকটা আমরা লং এখন গ্যাপ পাবো, টিমটাকে নিজেদের মতন করে আবার গুছিয়ে নেবো। হয়তো কেভিন সিবেলে আমরা নতুন করে দেখতে পারবো, হয়তো আগামী দিনে কেভিন সিবেলে আমাদের টিমের সঙ্গে যুক্ত হচ্ছে। তবে আমরা আবার পয়েন্ট টেবিলে একটু ভালো জায়গায় আসলাম। ডিফারেন্স প্রথম টিমের সঙ্গে ডিফারেন্স 3 পয়েন্টের, মোহনবাগানের সঙ্গে 2 পয়েন্টের ডিফারেন্স। গোল অ্যাভারেজে আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি।
সম্ভবত প্লাসেই আছি, 12 হবে হয়তো। আর বেশি কিছু এই ম্যাচের থেকে বলার কিছু নেই। মোহামেডান টিম এমনিও এই বছর আইএসএলে খুবই দুর্বল, ওরা নিজেরা সেইভাবে টিম করতে পারেনি, বিভিন্ন কারণবশত ওদের এখনও ট্রান্সফার ব্যান রয়ে গেছে। যদিও শুনছি ট্রান্সফার ব্যান্ডের টাকা পয়সা ওরা ক্লিয়ার করে দিয়েছে। যাই হোক, কিছু ওই ট্রান্সফার ব্যান্ড থেকে যায়, শাস্তি তো থেকে যায়, যার জন্য ওরা এবছর টিমটা সেভাবে গুছিয়ে করতে পারে। তাও তাও মানে স্বল্প, মানে কী বলবো, স্বল্প ক্ষমতায় ওরা লড়াই দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ইস্টবেঙ্গলের বরাবরই বলে এসেছি, ইস্টবেঙ্গল এবছর আইএসএলে অন্যতম বেস্ট টিম। কেন খেলতে পারছে না সেটা মাঝে মধ্যে আমাদের ডাউনফল হচ্ছে টিমে, সেটা ধারাবাহিকতা সেইভাবে দেখাতে পারছে না, দেখানো উচিত। টিমের যথেষ্ট গভীরতা আছে, রিজার্ভ বেঞ্চও ভালো। খুব বেশি আর কিছু এই ম্যাচ থেকে বলার নেই। এইটুকুনি থাক। জয় ইস্ট বেঙ্গল। তো আমরা সুদীপদার বক্তব্য শুনলাম, এবং সুদীপদার যে বক্তব্যটা রাখলো সেটা যদি আমি সংক্ষেপে একটু আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে যে সুদীপদা যেটা বললো যে এই যে জয়টা, যদিও মোহামেডান কমজোরি টিম, কিন্তু এই জয়টা ইস্টবেঙ্গলের প্লেয়ারদের অনেকটা কনফিডেন্স দেবে আগামী দিনে ভালো খেলার জন্যে। আরেকটা জিনিস যেটা সুদীপদা বললো যে একটা ভালো দিক হচ্ছে অনেকে গোল পেয়েছে, খালি স্ট্রাইকারের ওপর আমরা নির্ভরশীল না, স্ট্রাইকার ছাড়াও ডিফেন্ডার গোল করে গেছে, উইঙ্গার বা লেফট ব্যাক যদি আমরা ধরি বিষ্ণুকে, সে গোল করতে পেরেছে, রাইট উইঙ্গার নন্দা গোল করতে পেরেছে, মিডফিল্ডার সাউল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করেছে। তো ওভারঅল দেখতে গেলে যেহেতু এই 4-5টা প্লেয়ার গোল পেয়েছে একটা টিমের জন্য, যেটা খুবই একটা পজিটিভ দিক, এবং এটা আমাদের টিমের কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়িয়ে দেবে এবং আগামী দিনে সেটা আরও ভালো খেলতে সাহায্য করবে। আমি আপনাদের একটা ছোট উদাহরণ দিই। এবছর লোবেরা মোহনবাগানের যখন আইএসএলের প্রস্তুতি হচ্ছিল, দেখবেন একদিনে 2টো ম্যাচ খেলেছিল এবং খুবই কমজোরি টিমের এগেনস্টে খেলেছিল, এবং একদিনে হেডিং দিয়েছিল, একদিনে 17 না 18 গোল হয়েছিল 2টো ম্যাচ মিলিয়ে। তো লোবেরা কি এতই বোকা যে উনি দুটো এরকম বাচ্চা বাচ্চা টিমের সঙ্গে খেলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন? ওনার কিন্তু যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে স্ট্রাইকারদের গোলের মধ্যে ফেরা, এবং গোল করতে পেরে কিন্তু স্ট্রাইকার একটা কনফিডেন্স পেয়ে যায়, যেটা সুদীপদা নন্দার ক্ষেত্রে বলছিল যে নন্দার পজিটিভ দিক হচ্ছে নন্দা কিন্তু বারবার গোলের কাছে পৌঁছে যেতে পারছে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। গোল করতে পারছে না সেটা পরের ব্যাপার, কিন্তু একবার যদি গোল করে ফেলে তাহলে কিন্তু কনফিডেন্সটা পেয়ে যাবে। তো সেটাই সুবিধা বলতে চেয়েছে যে আগামী গতকালের ম্যাচ থেকে যে গোলটা করলো প্লেয়ারগুলো, তাতে করে প্লেয়ারগুলোর কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে, এবং যে গ্যাপটা পেয়েছে সেই গ্যাপে ভালো করে প্রস্তুতি করে টিমটাকে আরও বেশি শক্তিশালী করার দিকে নজর দিতে বললো সুদীপদা। তো এটা তো একদম ধ্রুব সত্যি কথা যে ইস্টবেঙ্গল এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু পয়েন্ট ডিফারেন্স খুব একটা বেশি নেই, হয়তো একটা ম্যাচের ডিফারেন্স। ইস্টবেঙ্গল সঙ্গে মুম্বাই সিটি এফসির মানে ডিফারেন্স হচ্ছে 3 পয়েন্টের, মোহনবাগান আর জামশেদপুরের সঙ্গে ডিফারেন্স হচ্ছে 2 পয়েন্টের। এটা কিন্তু এই লিগে কোনো একটা মানে বড় পয়েন্টের ব্যবধান হতেই পারে না। এখনও অনেক কিছু চড়াই উতরাই হবে, অনেক টিম পয়েন্ট নষ্ট করবে। এই সেকেন্ড ফেজে যে খেলাটা হবে এটা কিন্তু আরও বেশি টাফ হবে, কেন অনেক টিমই তাদের নিজস্ব এটাকে আরও বেশি ব্যালেন্স করবে, হয়তো অনেকে একটা দুটো বিদেশিও ইনক্লুশন করতে পারে বা ভারতীয় প্লেয়ারও ইনক্লুশন করতে পারে। এতদিন ধরে একটা প্র্যাকটিস হবে, সেখানেও যেখানে ফাঁক ফোকর সেগুলো মেটানোর চেষ্টা করবে। তো যেমন জামশেদপুরের ক্ষেত্রে বলি, মাধি তালাল অনেকগুলো ম্যাচ খেলতে পারেনি, এবং সেই ম্যাচ খেলতে না পারার জন্য তাদের কিন্তু তাদের ভুগতে হয়েছে, তারা কিন্তু অনেক ম্যাচই পয়েন্ট নষ্ট করেছে। তো এটাও কিন্তু অনেক টিমের ক্ষেত্রেই হবে, খালি ইস্টবেঙ্গল বা জামশেদপুর না, অনেক টিমের ক্ষেত্রে এই জিনিসটা হবে। তো আমি আশা করি এইবারে কিন্তু আইএসএলটা খুব জমজমাট হতে যাচ্ছে। তো যাওয়ার আগে আমি একটা কথাই বলবো যে ইস্টবেঙ্গলকে কিন্তু ভালো খেলার জন্যে ইস্টবেঙ্গলের পরিবেশটা ভালো রাখা খুব জরুরি, যাতে প্লেয়ারদের মধ্যে কোনো রকম মানে কি বলবো কনফিডেন্সের অভাব না হয়,
এবং প্লেয়াররা যে কনফিডেন্সটা গেইন করেছে এটাকেই কিন্তু তুরুপের তাস করে কোচকে আরও বেশি সংঘবদ্ধভাবে প্লেয়ারদের মধ্যে সঙ্গে কাজ করতে হবে এবং তাদের মনোবল বাড়াতে হবে। এবং আগামী দিনে আমি আশা করব আমি কিন্তু আরও শক্তিশালী ইস্টবেঙ্গলকে দেখতে পাবো, কেন কেভিন সিভিলে অ্যাড হয়ে যাবে এবং আমাদের অনেকগুলো শক্ত ম্যাচ আমাদের খেলতে হবে। যেমন ধরুন এমবিএসজি আছে, মুম্বাই আছে, বেঙ্গালুরু আছে, পাঞ্জাব আছে, এই চারটের আছেই। এছাড়া আমাদের আরও 3টে খেলা বাকি আছে, উড়িষ্যা এফসি, চেন্নাই এফসি এবং ইন্টার কাশি। তো 4টে ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, এবং সেখানে যদি আমরা কেভিন সিভিলকে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের ডিফেন্স লাইন অনেক স্ট্রং হবে এবং ইস্টবেঙ্গল কিন্তু আরও শক্তিশালী হয়ে কিন্তু এই সেকেন্ড ফেজে খেলতে নামবে। তো আমি আশা করব ইস্টবেঙ্গল এবং আমাদের কোচ সেই দিকে অবশ্যই নজর দেবে এবং উনি বাইরের কে কী করছে ওই দিকে না তাকিয়ে আমার মনে হয় এই পুরো টিমের ওপরে কনসেন্ট্রেশন দেওয়াটাই এখন বুদ্ধিমানের কাজ, এবং সেই দিকে দিলেই মনে হয় ইস্টবেঙ্গল এবার এই আইএসএলে একটা ভালো জায়গায় শেষ করতে পারবে। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। শুভরাত্রি, জয় ইস্টবেঙ্গল। Communicating well, especially in defence. Nanda could be the last through the dice. Nanda, left foot! Goal number 7! Unbelievable scenes here at the Saltfest Stadium. Nanda Kumar Shekhar, salute me of one-way traffic.